আপনাদের বিশ্বাস কোন জায়গায় গেছে? আপনারা ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে বিশ্বাস করতেছেন, আপনার স্টুডেন্টকে। আমি সবার আগে আপনার স্টুডেন্ট স্যার। আপনি না না তাহলে বলেন আপনার শিক্ষাটা কোথায়? আপনি স্যার আপনার শিক্ষাটা কোথায়? আমি আপনার স্টুডেন্ট। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাশ করার পর চাকরি যখন নিতে যাবে, চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে? যে কোটা পেয়েছে, যে মুক্তিযোদ্ধার নাতি, তারাই চাকরি পাবে। মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না, চাকরি পাবে চোর ডাকাত আর বাট। ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো কোটা আন্দোলনকে কেন্দ্র করে একই বললেন মিজানুর রহমান আজাদী হুজুর, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে একই বললেন এক আইনজীবী। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এভরিবডি রিলিজ স্যার প্লিজ। আমার মনে হয় চলেই যাবে। ঢাকা ইউনিভার্সিটির দুজন টিচারকে আমি নিয়ে যাচ্ছি। আপনাদের বিশ্বাস কোন জায়গায় গেছে? আপনারা ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে বিশ্বাস করতেছেন, আপনার স্টুডেন্টকে। আমি সবার আগে আপনার স্টুডেন্ট স্যার। আপনি না না তাহলে বলেন আপনার শিক্ষাটা কোথায়? আপনি স্যার আপনার শিক্ষাটা কোথায়? আমি আপনার স্টুডেন্ট। নরকুমে মানে বাঙালি যে ছুরি পিস্তল এসব নিয়ে আমাদেরকে অ্যাটাক করেছিল, আমরা জাস্ট প্রতিহত করেছিলাম। আমাদের নামে মামলা হয়েছে, তাদের নামে মামলা হয়নি। তারা ওপেন শাহবাগে খিচুড়ি খেয়েছে, তারা গণভবনে যায়। গণভবন কার সম্পত্তি? গণভবন কোন দলীয় কার্যালয় না, সেখানে কেন দলীয় লোকজন যায়? এটা আমাদের প্রশ্ন। আমার নিহত ভাই, আমাদের আহত ভাইদেরকে তো তারা নেয় না। আমরা তো যাচ্ছি না গণভবনে, আমরা তো সেখানে যেতে পারতেছি না। কেন? গণভবন কার? গণভবন কার? এখন আমরা আমাদের ভাইদের মুক্তি চাই নিঃশর্তে, এবং শহীদদের যারা রক্তাক্ত করেছে তাদের প্রত্যেকটা চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে, এবং আমাদের 9 দফা দাবি, প্রত্যেকটা দাবি সরকারকে মেনে নিতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়ছি না। সেটা না তো ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যান, আমাদের শুনতেছে না। তাহলে আমি কি করবো স্যার? বুঝতে পারছেন না? বললাম তো আপনারা স্টুডেন্ট থেকে যেদেরকে রিলিজ দিয়ে দেন, মানে একটা কম্প্রোমাইজিং। আমি একটু বলি, একটু কম্প্রোমাইজিং ওদেরকে একটু ছেড়ে দাও, ওরা চলে যাবে। একটু কম্প্রোমাইজিং করি, ওরা তো যে চাচ্ছে না, তো আমাদেরকে মানতেছে না। একটু কম্প্রোমাইজিং করি, চলে যান স্যার, আমরা ব্যবস্থা করব। একটু কম্প্রোমাইজিং করি। না না না, আমরা এখানে শুনে যাব, আপনারা চলে যান স্যার। আমরা একটু কম্প্রোমাইজ করি। আমরা এটা পারি না, আমি স্যার বলেন আপনারা চলে যান স্যার। আমরা পারি না এটা। আপনারা যেহেতু আমরা ট্রাস্ট করতেছেন না স্যার। না ট্রাস্ট করতেছি 100%। চলে যান, ওখানে একদম চলে যান। আমি বলছি বি রিল্যাক্স। তোমরা মুভ করো, আমরা নিয়ে আসতেছি। যাও স্যার, আপনারা নিয়ে আসেন, আমরা চলে যাই স্যার। না না, আমরা নিয়ে আসতেছি। প্রমিস স্যার, আমার প্রমিস না, দিস ইজ আ প্রমিস। আপনারা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আসুক এখানে। স্যার প্লিজ স্যার, ঠিক আছে, ওকে ওকে স্যার, নিয়ে আসেন। আর থাকেন, আমিও আসছি। ঠিক আছে, নিয়ে আসেন। ঠিক আছে, আমি স্যার বলছি। আরে নিয়ে আসুক না, আছে দিতে স্যার। আমি স্যার বলছি, ফটো দিবেন না। আমরা সবাই সুন্দর করে চলে যাবে, আমি ছেড়ে দিব। আমি বলে দিছি, সবাই চলে যাবে, আমি সুন্দর করে ছেড়ে দিব। এমন করেন না ভাই, তুমি চলে যাও। তুমি প্রথম থেকে দেখছো আমি কিন্তু ভালো আছো, তুমি এক মাসে গরম হয়ে কথা। না না না, আমি প্রথম থেকে আমাকে চিনো না, তুমি আমার সাথে গরম হয়ে কথা। যাও ওদিকে যাও, আমরা উপস্থিত তো। তুমি যাও, তোমরা দুজন যাও। মামুন ভাই আসেন, মামুন ভাই। ঠিক আছে ঠিক আছে, সবাই যাও না, যাও। ঠিক আছে, আমরা আমাদের ছাত্রদের পিন চাই, আর তো কিছু না। সবাইভাবে হয় সেইভাবে। আচ্ছা ঠিক আছে, শিক্ষকরা নিয়ে আসবে। আমাদের অবস্থান কর্মসূচি আমরা এখানে বসে আমরা এই জায়গায় না স্যার, কোথাও না স্যার, ওই করে চলে যাবে। আপনাদের নিশ্চয় নাকি? আপনারা দুজন যাচ্ছেন, আপনাদের নিশ্চয় নাকি?
আমরা বিশ্বাস করি না তো আমরা অনলাইনে এত ভিডিও দেখছি আমাদের ছাদে লুকানো মানুষকে যে ওরা চায় গুলি করে আপনাদেরকে মেরে ফেলবে কি গ্যারান্টি আপনাদের চায় ছাদে আমাদের মানুষের শিক্ষা চালু করেছে আজকে আমাদের আন্তঃশিক্ষা চালু করেছে স্টুডেন্ট ইচ্ছা না এবং আমি আমার ডিপার্টমেন্টের দুজন টিচারকে নিয়ে যাচ্ছি আপনাদের বাচ্চাদের গুলি করেন আপনারা ছেড়ে দেন আমরা চলে এখানে থাকা অবস্থায় ছাড়লে কি সমস্যা আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র আমরা আমাদের কথা তাই না আপনারা দেখেন নাই আপনারা স্টুডেন্টের কিছু দেখেন নাই না স্যার ওরা যদি এখন না ছাড়ে ওরা ছাড়বে না স্যার ওরা আমাদের সবাইকে নিয়ে যাক নাহলে ওদেরকে ছেড়ে দেখ ওর অনেক আমার ডিপার্টমেন্টের চিনে না স্যার তোমাকে চিনে আগের থেকে চিনলে কি হবে আচ্ছা ওরা কারা স্যার ওরা কারা ওরা কি আসলে ইউনিভার্সিটি স্যার আমি আপনার থেকে 20-30 জন আরো কইছে স্যার চলে যাও বি রিল্যাক্স তোমরা একটু আগাও আমরা নিয়ে আসি আমি বলছি আমার ক্লাসমেটের গায়ে গুলি লাগছে আমার ভাইকে ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে স্যালুট দিত এখন পুলিশ দেখলে থু থু করে পুলিশ দেখলে ঘৃণা করে এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে এরপরে কে চালাবে আমি এখানে এসেছি বাংলাদেশের জন্য বাংলাদেশকে সুন্দর করার জন্য আবার ঠিক ওই সময় ৭১-এর সময় যেমন ছিল ঠিক সেরকম করার জন্য আমি এখানে এমনি আসিনি আমাদের ভাইদেরকে বাঁচাতে এসেছি আমাদের ভাই বোনদেরকে বাঁচানো তাই না হ্যাঁ কেন তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদেরকে কেন মারবে কেন তারা ধরে নিয়ে যাবে আমাদের ভাইদেরকে কেন মারবে কেন এইসব হচ্ছে আমি জানতে চাই এই জন্য এসেছি স্টুডেন্টদেরকে কেন মেরে ফেলা হচ্ছে স্টুডেন্টরা এমন কি করেছে প্রথমত স্টুডেন্টরা দেশের সবচেয়ে শান্তি বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ ওদেরকে কেন মেরে ফেলা হচ্ছে আমরা তো অনেক ছোট তাই না আমরা এত ছোট যে আমরা কিছুই জানি না তারপরেও আমরা বুঝি কিন্তু এত বুড়ো বুড়ো মানুষগুলা ঘরে বসে আছে কেন না আমি আমার সন্তানদেরকে চাই কারুর গায়ে কোনো রকম যেন আঘাত না আসে এইটা চাই মা চাই তার সন্তান ভালো থাকুক এইটুকুই চাই আর কিচ্ছু না কিসের সরকারি চাকরি দরকার নাই তো আমার কোনো সরকারি চাকরি দরকার নাই কে করবে সরকারি চাকরি দরকার নাই আমি চাই আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক এই দেশে থাকুক এই দেশের জন্য কিছু করুক আর কিচ্ছু চাই না হ্যাঁ অবশ্যই লাল মানেই আমাদের সেই মনের সেই তাজা রক্ত যেই রক্তটা দিয়ে আমাদের ছেলেরা এই যে রাজপথ রাঙায় দিয়ে গেছে সেই রক্তের চিহ্ন এটা সেই রক্তের চিহ্ন আজকে আমাদের মাথায় আজ আমাদের পতাকা তো আর লাল সবুজ নাই আমাদের পতাকা তো এখন লালই হয়ে গেছে আমাদের যে এত জাস্টিস দেওয়া হবে এত কিছু যে করা হবে হাইকোর্ট যে নির্দেশ দিল এই নির্দেশ দেওয়ার পরে আন্দোলনে নামার পরে কিভাবে পুলিশরা পারে আমাদের দেশের সবথেকে বড় সম্পদ আমাদের দেশের মেরুদণ্ড শিক্ষা যারা স্টুডেন্টরা তাদেরকে মেরে ফেলতে এরা তো আমাদের দেশের সবথেকে বড় সম্পদ আপনারা আমাদেরকে জবাব দেন আপনারা কোন যুক্তিতে আমার ভাই বোনদেরকে আমার বড় এবং ছোট ভাই বোনদেরকে মেরে ফেলেছে না এদের কি দোষ ছিল যে এরা মরে গেল এদেরকে এরকম ভাবে দেখেই মেরে দিল এদের কাছ থেকে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি ছেলে পুলিশকে ভালোবাসতো পুলিশ হতে চাইতো এখন চায় না এখন পুলিশ দেখলে ওর ঘৃণা করে পুলিশ দেখতে ঘৃণা করে আমার ছেলে আর পুলিশ হতে চায় না আমার ছেলে আর কোনো বাহিনীতে যেতে চায় না আমি দিব না কখনো সে যেতেও চায় না আগে পুলিশ দেখলে স্যালুট দিত এখন পুলিশ দেখলে থু থু করে পুলিশ দেখলে ঘৃণা করে
এই হচ্ছে এখন অবস্থা আমাদের দেশের। কেউ আর যাবে না পুলিশ বাহিনীতে, এরপরে কে চালাবে? ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন, গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। আজকে সকালে আমরা সবাই গিয়েছিলাম, সিনিয়র আইনজীবী সারা হোসেন ব্যারিস্টার ল ছিলেন, তোবারক হোসেন স্যার ছিলেন, অনিকার হক ছিলেন, সাথে আমরাও গিয়েছিলাম যারা আবেদনকারী, আইনুন নাহার ছিলেন আমাদের সাথে। তো সরকার পক্ষে আজকে রাষ্ট্রের প্রধান আইনজীবী জনাব এম আমিনুদ্দিন তিনি উপস্থিত ছিলেন, অন্য সরকারি আইনজীবীরা উপস্থিত ছিলেন। তো সেখানে যাবার পরে আমাদেরকে আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না, ফলে শুনানিটা আজকে হচ্ছে না। এটা আগামীকালকেও হতে পারে, আমরা দেখব যে আসলে আগামীকালকে এই বেঞ্চটা কার্যক্রম অব্যাহত থাকে কিনা। যদি থাকে তাহলে কালকে শুনানি হবে। যদি বেঞ্চ ভেঙে যায় সেক্ষেত্রে কি করব? এটা তো হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন হলো, কারণ বেঞ্চ এখনো ভাঙেনি, বেঞ্চ আছে, ভাঙার কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যদি বেঞ্চ ভাঙে তখনই আসলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করতে চাই। 6 শিক্ষার্থীর ব্যাপারে তাহলে কিন্তু তাদের অবস্থান বা তাদের ডিবি হেফাজতে থাকার সময় আরো বেড়ে গেল। অবশ্যই এটার জন্যই তো আমরা আদালতে এসেছি এবং এটা তো খুব দুঃখজনক ঘটনা যে আমরা জানছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমাদের দেশের কয়েকজন নাগরিক, 6 জন, তারা প্রাপ্তবয়স্ক, তাদের সাথে আমাদের শিক্ষকরা দেখা করতে গিয়েছিলেন, অধ্যাপক তানজিমউদ্দিন খান সহ বেশ কয়েকজন শিক্ষক গিয়েছিলেন, তাদেরকে দেখা করতে দেয়া হলো না। যদি তারা সেখানে স্বেচ্ছাই থাকতেন যে তাদের নিরাপত্তার প্রয়োজন, তাহলে তো তারা দেখা করতে দিতেন, তারা এই শিক্ষকদের বলতেন, কারণ এরা তো তাদেরই শিক্ষক। সেটা তো হলো না। এই ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? কেন ভিডিও আলাদা করে ছাড়া হচ্ছে? এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমার মনে হয় যে তারা ডিবি হেফাজতে রয়েছেন। সরকারের তরফ থেকে কালকে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যে কথাটা বলেছেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করায় তারা সেখানে আছেন, এই তো তাদের কথা। তো আমাদের পরিষ্কার প্রশ্ন যে আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। এবং আদালত যদি শুনতে নাও পারেন, সরকারের কাছে নিশ্চয়ই এই খবরটা গেছে এখন পর্যন্ত, তো তারা গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন, গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরও যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। এই ধরনের কোনো আইন আছে কিনা, যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়ে, গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলা তদন্ত করা, সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন, কেন নিকটস্থ থানায় নয়? সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না, সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা অন্যায়ভাবে কাউরে মারে না, রহমানের বান্দারা হত্যা করে না, রহমানের বান্দারা কখনো খুনি হয় না, ঠিক কি না? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। কিপ ইন ইউর মাইন্ড মালাকার ভাইরা, অন্যের রক্তে নিজের হাত রাঙায় না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, আল্লাহ নাফস শব্দ ব্যবহার করেছেন। প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না। রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না, মানুষকে মারে না, প্রাণ বিনাশ করে না। এর কারণ মানুষ সব বানাতে পারে, প্রাণ বানাতে পারে না। কথা বলেন? মানুষ কম্পিউটার বানাতে পারে, মানুষ রকেট বানাতে পারে, মানুষ প্লেন বানাতে পারে। মানুষ কি তার মতো আরেকটা মানুষ বানাতে পারে? যেটা আপনি পারেন না এটারে আপনি শেষ করবেন কেন? যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেড়ে নিতে পারি? এজন্য খবরদার, রহমানের বান্দারা খুনি হয় না,
অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, এটা বড় মহাপাপ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো। পড়েন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! দেখেন আমাদের জান, আমাদের সত্তা, আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে। এটা মহাপাপ। খবরদার, অন্যের প্রাণ নাশ করা যাবে না, অন্যকে মারা যাবে না। তাইলে হুজুর অন্যরে মারা যাবে না, আমি তো আমারে মারতে পারবো, আমি আত্মহত্যা করে ফেলি নাকি? হ্যাঁ, আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না, কারণ রুহু আপনি বানাতে পারেন না, তাই রুহু কেড়ে নিতে পারেন না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। অন্যকে হত্যা যেমনি পাপ, নিজ হত্যা মানে আত্মহত্যাও মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কিয়ামতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে। বিষ খেয়ে যে মারা যাবে কিয়ামতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে। স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে। গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে, লাগাতেই থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন এই রক্তের বিচার। সর্বপ্রথম বিচার হবে কাবিলের। আউয়ালু মান সান্নাল কাতলা ফিল আরদ। যে কাবিল, আদম আলাইহিস সালামের যে সন্তান কাবিল, এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল। এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো? কারে মারছিল? এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড, ওই হত্যার একটা পার্সেন্টেজ গুনাহ ওর আমলনামায় আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ, আর হাক্কুল ইবাদ, বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার। রক্তের বিচার, যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন। এই পৃথিবীতে গুম আছে না নাই? বাংলাদেশের নিউজে শোনেন না, গুম করে ফেলছে, খুন করে ফেলছে, বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে। আহা, দুনিয়ার কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই। সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে? রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে, পরিশ্রম করে, মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে, এরপরে পাশ করার পর চাকরি যখন নিতে যাবে, চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে? যে কোটা পেয়েছে, যে মুক্তিযোদ্ধার নাতি, তারাই চাকরি পাবে। মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না, চাকরি পাবে চোর, ডাকাত আর বাটপার। ঠিক না বেঠে? কাদের জন্য বাংলাদেশ? জালিমদের জন্য বাংলাদেশ। কাদের জন্য বাংলাদেশ? চোরের জন্য বাংলাদেশ। কাদের জন্য বাংলাদেশ? খুনিদের জন্য বাংলাদেশ। কাদের জন্য বাংলাদেশ? ডাকাতদের জন্য বাংলাদেশ। ইমানদারদের জন্য এই বাংলায় ঠাঁই তারা দিতে চাচ্ছে না। ঠিক না বেঠে? কিন্তু যুগে যুগে জালিমদের শেষ করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ বলছেন কখনো জালিমদের আমি পছন্দ করি, কখনো পছন্দ করি না, কখনো পছন্দ করি না। তাহলে জালিমদের পছন্দ করেন না তিনি কে? ইউনিভার্সিটির একটা ছাত্র এসএসসি পাস করতে অন্তত তার লক্ষাধিক টাকা তার বাবাকে খরচ করতে হয়েছে। এরপরে ইউনিভার্সিটিতে সেই ছেলেটা চান্স পেতে কত রাত দিন পরিশ্রম করে তাকে লেখাপড়া করতে হয়েছে। এরপর ইউনিভার্সিটিতে 5 বছর 7 বছর কত কষ্ট, কত পরিশ্রম, কত কি করে রাত দিন 24 ঘন্টা। বাবার ওইদিকে ইনকামের কোনো টাকা নাই, বাবা রিকশা চালক, অথচ ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটা স্বপ্ন বাবাকে দেখায়, বাবা তুমি কোনো টেনশন করো না, আমি শুধু ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করেই একটা চাকরি পেলেই আমি তোমাকে একটা হোন্ডা কিনে দিব। এইরকম একটা দুইটা পরিবার নয়, একটা দুইটা পরিবার নয়। রংপুরের ভিতরে যে আবু সাইদ, এই ইউনিভার্সিটির এই ছাত্রটাকে যে হত্যা করা হলো, প্রকাশ্যে গুলি করে যে তাকে শেষ করে দেওয়া হলো, এই ছেলেটা রংপুরের ওই গ্রামের ভিতরে সবচাইতে একটা মেধাবী স্টুডেন্ট। কি মনে করেন মেধা শক্তিকে আল্লাহ সবাইরে দেয়? কথা বলেন, মেধা শক্তিকে আল্লাহ সবাইরে দেয়? দেয় না। মেধা শক্তি আল্লাহ সবাইকে দেয় না। রাত দিন 24 ঘন্টা
এই ছাত্রগুলো লেখাপড়া করে বাবাকে একটা স্বপ্ন দেখায়, বাবা আর বেশি দিন না, আর মাত্র 3টা বছর, তুমি মাসে মাসে এই রিক্সার টাকা, জমি বিক্রি করা টাকা তুমি আমারে দিও। এই টাকাগুলো আমি খরচ করছি এমনটা নয়, খরচ করে আমি যখন চাকরি পাবো দেখবে যে তোমার সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে। চালের বস্তার টাকা আমি দিব, তোমার পাঞ্জাবি কেনার টাকা আমি দিব, বোনের যৌতুকের টাকা আমি দিব, তুমি যে জমি বিক্রি করেছো আবার তোমাকে ওই জমিটা আমি কিনে ক্রয় করে আবার ফেরত দিব। কত ধরনের স্বপ্ন একটা মার একটা বাবাকে ইউনিভার্সিটিতে পড়া একটা ছাত্র দেখায়। রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে এরপরে পাশ করার পর চাকরি যখন নিতে যাবে, চাকরি নেওয়ার সময় চাকরি নিবে কে? যে কোটা পেয়েছে, যে মুক্তিযোদ্ধার নাতি তারাই চাকরি পাবে। মেধাবী স্টুডেন্ট সে চাকরি পাবে না, চাকরি পাবে চোর, ডাকাত আর বাটপার। ঠিক না বেঠে? কি আইন বানাচ্ছে দেশের ভিতরে! একজন মেধাবী স্টুডেন্ট ও চাকরি পাবে না। যে এলাকার ভিতরে সবচাইতে সুনামধন্য স্টুডেন্ট সে চাকরি পাবে না। চাকরি পাবে কে? আমার দাদার দাদার, তারপর দাদার, তার দাদার মুক্তিযোদ্ধার কোটা দিয়ে আমি চাকরিতে ঢুকে যাব, যদিও আমি চোর, যদিও আমি আমার নামটা পর্যন্ত সই করতে পারি না, কিন্তু আমি কোটার বলে, কোটার শক্তিতে সম্পন্ন চাকরি আমার হচ্ছে। বোঝা যায় আগামীর বাংলাদেশ খুনিদের বাংলাদেশ হয়ে যাবে। একজন অন্ধকে যখন হাতের ভিতরে একটা আগুনের মশাল ধরিয়ে দিয়ে বলবেন, এই অন্ধ, চোর মজলিশপুর এই মানুষদেরকে তুমি রাস্তা দেখাতে দেখাতে তুমি দাগুন ভুইয়া নিয়ে যাও। এই অন্ধ মানুষ রাস্তা দেখানো তো দূরের কথা, কার আগুনের, কার বাড়ি জ্বালাবে, কার খেড়ের পোয়াল জ্বালাবে, কার গরুর খোয়ার জ্বালাবে, এই অন্ধ নিজেও জানে না। ঠিক না বেঠিক? যেই ছেলেটা গ্রাম থেকে শহরে গিয়ে মেধাবী স্টুডেন্ট, সে লেখাপড়া করে এত সুন্দর একটা শিক্ষা, যে বাংলাদেশের ভিতরে যদি 50 জন উচ্চমানের শিক্ষা অর্জন করে সে একজন, এইরকমও যদি হয় না, তার কোটা নাই, তার চাকরি হবে না। চাকরি হবে কার? যে ক্লাসের সবচাইতে পিছনের ভণ্ড যেই ছেলেটা, যে বাপের বড়াই দিয়ে, মায়ের বড়াই দিয়ে, দাদার বড়াই দিয়ে, তার বড়াই দিয়ে, শ্বশুরের বড়াই দিয়ে, তার মুক্তিযোদ্ধার কোটা আছে, এই বড়াই দিয়ে সন্ত্রাসী, বাটপারি, জুলুমি করেছে কলেজের ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে, জীবনে লেখাপড়া করেও নাই, জীবনে কোনোদিন ক্লাসও করে নাই, সে কোটার বলে সে লাস্টের বেঞ্চের ছাত্র গিয়ে বাস আগে চাকরি পেয়ে যাবে, যার কোনো শিক্ষা যোগ্যতা কিছুই নাই। আর যেই ছেলেটা রাতের পর রাত, দিনের পর দিন লেখাপড়া করে যে যোগ্য ওই চেয়ারে বসা, তার কোটা নাই বিধায় তাকে বসানো গেল না। এটা কি জুলুমি নয়? আরো জোরে বলেন, এটা কি জুলুমি নয়? মসজিদ বানালেন 3 বছর ধরে, ওই মসজিদে কত নামাজ পড়েছেন, কত ঘাম ঝরেছে আপনাদের। ওই মসজিদে, টিনের মসজিদে যখন আমি নিজেও জুমার খুতবা দিতাম, ঘাম ঝরে ঝরে পড়তো, মুসল্লিগুলো গরমে অস্থির। 3 বছর মসজিদ পর, 3 বছর চোখের পানি ফেলে ফেলে এই মসজিদটা বানানোর পর এখন যদি আপনাদেরকে লাথি দিয়ে কেউ বাহির করে দিয়ে আরেকজন এসে বসে, এটা কি সহ্য করা যায়? আরো জোরে বলেন, এটা কি সহ্য করা যায়? যে রেগুলার ক্লাস করে, যে ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট, ওকে চাকরি না দিয়ে মুক্তিযোদ্ধার কোটা দেখায়া, পোষ্য কোটা দেখায়া আরেকজন অশিক্ষিত যদি চাকরি নিয়ে যায়, এটা বাংলাদেশের জনগণ কখনো মানবে না। এটা জুলুমি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। এই জন্য জুলুমকারীদের পছন্দ করেন না তিনি কে? আরেকটা অবাক হয়ে যায় কি, এসএসসি পাস করা একজন পুলিশ কনস্টেবল, এসএসসি পাস করলেই আপনি কনস্টেবল হতে পারবেন। একজন এসএসসি পাস, গ্রামের ভিতরে একজন হাই স্কুলে যদি আপনি এসএসসি পাস করেন তাহলে আপনি পুলিশের চাকরি নিতে পারবেন। একজন কনস্টেবলের যোগ্যতা কতটুকু? এসএসসি পাস। একজন ইউনিভার্সিটির ছাত্রের যোগ্যতা কতটুকু? এই বাংলাদেশটাকে যদি চালাতে চান, এই বাংলার জমিনটা যদি চালাতে চান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বলেন, ইউনিভার্সিটি বলেন, ইউনিভার্সিটির ছাত্র প্রতিটা জেলায় জেলায় 10 জন করে দাঁড় করায় দেন, বাংলাদেশ সুন্দরভাবে তারা চালাতে পারবে। ঠিক না বেটি? কিন্তু এসএসসি পাশের ছাত্রদের যদি
50 জনও যদি একটা জেলার ভিতরে লাগায়া দেন, ওরা কি দেশ চালাতে পারবে? দেশ চালানোর কি যোগ্যতা তাদের আছে? নাই। আচ্ছা যাক, তাহলে এসএসসি পাস করার পর তাকে আরো ঊর্ধ্বে উঠতে হবে, আরো লেখাপড়া করতে হবে। এসএসসি পাস করে একজন স্টুডেন্ট ইউনিভার্সিটিতে দিনের পর দিন রাতের পর রাত লেখাপড়া করে করে সে চিন্তা করে যে আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। অথচ এত পাওয়ারফুল একজন শিক্ষা, এত পাওয়ারফুল একজন স্টুডেন্টের বুড়ে, একজন পাওয়ারফুল একটা স্টুডেন্টের বুকের ভিতরে গুলি ধরে, বন্দুক ধরে কে? একজন এসএসসি পাশের একজন পুলিশ, একজন কনস্টেবল। এটা লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না, লজ্জা ছাড়া কিছু হতে পারে না। তুমি তো এসএসসি পাস, তোমার যতটুকু শিক্ষা যোগ্যতা, তোমাকে সেই শিক্ষা যোগ্যতা অনুযায়ী তোমাকে আগাতে হবে, ঠিক না বেঠিক? তুমি কার বুকে গুলি চালাইছো তুমি কি জানো? তোমার মতো কনস্টেবলকে 50,000কে শিক্ষা দেওয়ার মতো একজন ইউনিভার্সিটির একটা ছাত্র সেই যোগ্যতা আছে। সাহস পাইছে কোথায় থেকে? কোটা থেকে। কোথায় থেকে? কোটা থেকে। আমাকে আরেকজন বললেন যে ভাই সাহেব, কোটার বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে কোনো লাভ নাই। আমি বললাম লাভ নাই মানে কি বলেন? বলতেছে হ্যাঁ, কোটার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন করে কোনো লাভ নাই, কারণ যে বসে আছে ও বাবার কোটায় বসে আছে। যে বাবার কোটায় বসে থাকে সেই কোটাকে দৌড়ানোর মতো কারো ক্ষমতা, নিজেই তো বাবার কোটায় বসে আছে। আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।